10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, শর্ত সাপেক্ষে একমত বিএনপি, সংবিধানের মূলনীতি নিয়ে হয়নি সিদ্ধান্ত। বিএনপির মামলায় এবার গ্রেপ্তার হাবিবুল আওয়াল, নুরুল হুদাকে ঘিরে মব তৈরি করা প্রধান আসামির জামিন। সমালোচনার মুখে হাসিনার আইনজীবী আমিনুল গনিকে সরিয়ে দিলেন ট্রাইব্যুনাল, নতুন স্টেট ডিফেন্স নিয়োগ। জীবন রক্ষায় বাঁচাতে হবে পরিবেশ, দায়িত্ব সরকারকে দিয়ে নির্ভর থাকা নয়, মন্তব্য প্রধান উপদেষ্টা। কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে পরীক্ষার্থীদের মানতে হবে করোনা সতর্কতা। মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা, পেন্টাগনের প্রতিবেদন নাকচ ট্রাম্পের। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর রাত 10টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। সঙ্গে থাকছে আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং আতিকুর রহমান। প্রধানমন্ত্রীর সর্বোচ্চ 10 বছর মেয়াদের প্রস্তাবে শর্ত সাপেক্ষে একমত বিএনপি। তবে দফায় দফায় সংলাপের পরও সংবিধানের মূল নীতি নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সব দল। আর জাতীয় সাংবাদিক কাউন্সিল গঠনের পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে সবাই একমত হলেও কিছু শর্ত দিয়েছে বিএনপি। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় 6ষ্ঠ দিনের বৈঠক। আলোচনায় রাষ্ট্রের মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভিন্ন ভিন্ন মত দলগুলোর। আমরা আশা করি ভবিষ্যতে অন্তত এই 5টি বিষয় সংবিধানে থাকতে হবে, এইরকম একটি ঐকমত্য তৈরি হবে। এই দেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি সেটা দিয়েছি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এটা উল্লেখ করা যেতে পারে। তবে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর, এই প্রস্তাবে এবার একমত বিএনপি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফিয়ার করার যেখানে সম্ভাবনা থাকে, এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার প্রস্তাবে সবাই সায় দিলেও কিছু বিষয়ে শর্ত জুড়ে দিয়েছে বিএনপি। যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকে দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। এমন পরিস্থিতিতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজের প্রত্যাশা, জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ প্রস্তাবে শীঘ্রই ঐক্যমতে পৌঁছাবেন সবাই। বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয়, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর, সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। সবার পরামর্শ পর্যালোচনা করে রোববার আবারও বৈঠকে বসবে ঐক্যমত্য কমিশন। এনসিসি বলে যে প্রস্তাবটা ছিল। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকারের ভোট চায় জামায়াত ইসলামী। রাজধানীর আগারগাঁওয়ে সিইসির সাথে বৈঠক শেষে দলটির নেতারা জানান, বিগত 3 কমিশনের মতো নয় এবারের নির্বাচন কমিশন, তাই ইসির পুনর্গঠন তারা চান না। তারা দাবি করেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের। মঙ্গলবার দাড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা
যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা, পাশাপাশি আপনার ন্যাশনাল ইলেকশনের পরিবেশটা যাতে এনশিওর হয়। সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে, এটি বিএনপির স্পষ্ট বক্তব্য বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে তিনি বলেন, বিডিআর হত্যা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল, এটি আওয়ামী লীগে নিজের ও তার প্রভুদের স্বার্থে করেছিল। দাবি জানান 5 আগস্টের পর মবের মাধ্যমে মানুষ হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের। মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। বিএনপি শুরু থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে প্রাণপণ চেষ্টা করে আমরা আমাদের আহত এবং নিহত পরিবারের পাশে থেকেছি এবং এখনো থাকার চেষ্টা করছি। বিএনপির মামলায় এবার গ্রেপ্তার হলেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। কাল আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবেন মামলার তদন্ত কর্মকর্তা। আওয়ামী লীগ আমলের বিতর্কিত 3টি সংসদ ভোটের সবশেষটিতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল, যে নির্বাচন আমি আর ডামি ভোট বলে সমালোচিত, যার কুশীলব এই সাবেক সিইসি। গেল 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির করা নির্বাচনে অনিয়ম জালিয়াতির মামলায় 20তম আসামি তিনি। বুধবার রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে। পুলিশ জানায় তাকে গ্রেপ্তারে একাধিক জায়গায় অভিযান চালানো হয়। সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলার সে 20 নম্বর আসামি। আজ দুপুর 1টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। এই মামলায় অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। মামলায় যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এর আগে গত 22 জুন রাজধানীর উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে দেয় কথিত জনতা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। এদিকে মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে মারধরের ঘটনায় জামিন পেলেন প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোজাম্মেল হক ঢালি সহ 3 জন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। জামিন পাওয়া অন্য আসামিরা হলেন উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ ও উত্তরা পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম। তাদের 3 জনকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত। দেশের ইতিহাসে বিতর্কিত নির্বাচনের অন্যতম কুশীলব মনে করা হয় KM নুরুল হুদাকে। তার অধীনে 2018 সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোট। প্রাণহানি, কেন্দ্র দখল, জাল ভোট সহ নানা অনিয়মের সবই অস্বীকার করতেন তিনি। তার গ্রেপ্তার ইস্যুতে বিশ্লেষকরা বলছেন সাবেক সিইসির এই পরিণতি দৃষ্টান্ত হয়ে থাকবে। আশিকুন প্রিন্সের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজনীতির বদলে যাওয়া এই আবহাওয়ায় হঠাৎ এক রাতে গ্রেপ্তার হলেন রাতের ভোটের তকমা পাওয়া প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নতুন করে আলোচনায় সিইসি হিসেবে তার বিতর্কিত ভূমিকা। 2017 থেকে 22 সাল পর্যন্ত তার আমলে 6000 নির্বাচনে ব্যাপক প্রাণহানি, জাল ভোট ও অনিয়মের অভিযোগ ভুরি ভুরি। নানা শঙ্কার পরেও 2018 সালের জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি সহ সব দল। অথচ নির্বাচন ব্যবস্থার শেষ পেরেক ঠোকা হয় সেবারই, যেখানে 103টি আসনের 213টি কেন্দ্রে ভোট পড়ে শতভাগ। ওইসব ভোট কেন্দ্রে ভোট পড়ে মৃত ব্যক্তি এবং প্রবাসীদেরও। সেই নির্বাচনের 50টি আসনের নির্বাচনী প্রক্রিয়ার ফলাফলে 47টিতেই অনিয়মের প্রমাণ পায় টিআইবি।
এর মধ্যে 33টি আসনে আগের রাতে ব্যালটে সিল মারা হয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়। বিএনপির মতো দল, একটা বড় দল, 177টা আমার যতটুকু মনে পড়ে সেন্টারে শূন্য ভোট পেয়েছে, এবং এমনকি আওয়ামী লীগ তারা চরম পরাক্রমশালী, তারাও 2টো সেন্টারে শূন্য ভোট পেয়েছে। তার মানে এই ভোটের তথ্যগুলো সঠিক ছিল না, এগুলো বানোয়ার্তিত্ব ছিল। গেজেট প্রকাশ না করে তারা তদন্ত করে তারা ব্যবস্থা নিতে পারত, সেটা তারা করে নাই। ন্যায় বিচারের মাধ্যমে তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে নুরুল হুদা কমিশনের স্থানীয় সরকার নির্বাচনও ছিল বিতর্কিত। 2019-এর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন 111 জন, আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ভোট ছাড়াই নির্বাচিত হন 2000 জনপ্রতিনিধি। ওই নির্বাচনে সহিংসতায় নিহত হন শতাধিক। 1.5 লাখ 2 লক্ষ ভোট কেন্দ্র ক্লোজলি মনিটরিং করা কোনো সম্ভব না। সেই জন্য একটা নির্বাচনকে সুষ্ঠু করতে হলে এই সম্মিলিত যে স্টেক হোল্ডার গুলো ছিল, পলিটিক্যাল পার্টি, প্রার্থী, ভোটার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশন, সবার সেইকালীন সময়ে তাদের দায়িত্বে কি অবহেলা ছিল, তাদের ব্যর্থতার কারণ কি, এইগুলোকে চিহ্নিত করা একান্তভাবে প্রয়োজন। সিসি পদ থেকে অবসরে যাওয়ার 6 মাস পরে এক সাক্ষাৎকারে নুরুল হুদা স্বীকার করেন রাতে ভোটের অভিযোগের সত্যতা থাকতে পারে। সবশেষ রোববার গ্রেপ্তারের পর আদালতে জেরার মুখে তিনি বলেন 2018 সালের নির্বাচন বিতর্কিত হয়েছে। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জীবন বাঁচাতে পরিবেশ বান্ধব উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে, তবে পরিবেশের দায়িত্ব শুধু সরকারের উপর দিয়ে নির্ভর থাকা যাবে না। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে সব বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয় বিশ্বকে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও দূষণে পরিবেশের বিপর্যয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশও। প্লাস্টিকের বোতল পুরোপুরি ধ্বংস হতে সময় লাগতে পারে 1000 বছর। এ বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যুদ্ধ বিগ্রহ বিশ্বব্যাপী চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো দিকে চলছে মানুষ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্রধান উপদেষ্টা আরও বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, অগ্রাধিকার দিতে হবে পরিবেশ বান্ধব উন্নয়নে। নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব। আমরা যদি পরিবেশ ও জলবায়ু বিপর্যয়কে বাড়াতে না চাই, তো অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নে নজর দিতে হবে। নদী ধ্বংস করে, বন জঙ্গল উজাড় করে, জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক, অবশ্যই এটা উন্নয়ন নয়। উন্নয়ন সম্বন্ধে আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে দিতে হবে। আর পরিবেশের দায়িত্ব শুধু সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকতে পারে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ পদক এবং বন্যপ্রাণী সংরক্ষণ পদক বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়। আশিকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।
অপতথ্য রোধে আরও কার্যকরী পদ্ধতি বের করতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সাথে সাক্ষাৎ করতে যান মেটার কর্মকর্তারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন সামনে রেখে অপতথ্য রোধে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত মেটা। বাংলাদেশের মতো জনবহুল দেশে একটি ভুল শব্দ পুরো দেশকেই অস্থিতিশীল করতে পারে। অনেকে এটি ইচ্ছাকৃতভাবে করে থাকেন বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শুধু মাদক পাচারকারীদের নয়, গডফাদারদেরও ধরতে হবে, এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, যেভাবেই হোক সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই মাদক শক্তি নিরাময় কেন্দ্র করে সমস্যা সমাধান করা যাবে না। মাদক যেন বাহির থেকে ঢুকতে না পারে এবং যারা ঢুকার সাহায্য করে তাদেরও সংবাদ যদি আমাদের দেন আমাদের জন্য ভালো। এটা যদি আমাদের বাহিনীর লোকও যদি ইনভলভ থাকে আপনারা অবশ্যই দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। সমালোচনার মুখে শেখ হাসিনার আদালত অবমাননা মামলার আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিলেন ট্রাইব্যুনাল। ফেসবুকে বিতর্কিত পোস্টের কথা স্বীকার করায় এই সিদ্ধান্ত নেন আদালত। বলেন, মানসিকভাবে কারো বিপক্ষে স্ট্যাটাস দেয়া কেউ তার পক্ষে আইনি লড়াই চালিয়ে গেলে ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠবে। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আর এই যেগুলো লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল 19 জুন আমিনুল গনি টিটুকে শেখ হাসিনার পক্ষে লড়তে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়। কিন্তু সেদিনই হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে আমিনুল গনি টিটুর বিষয়ে তিনি লেখেন, শেখ হাসিনার পক্ষে লড়তে গেলে এটা ন্যায় বিচারের বিরুদ্ধে যাবে। কারণ 5 আগস্টের পোস্ট তাই বলে। শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা। তবে সমালোচনার পরও বুধবার শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় শুনানি করতে আসেন আমিনুল গনি টিটু। এ সময় ট্রাইব্যুনালে এক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমিনুল গনি আদালতকে বলেন তিনি শুনানি করতে চান এবং এটি তার জন্য সম্মানের। তবে ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞেস করেন উনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ফাঁসি চেয়ে পোস্ট দিয়েছিলেন কিনা। পরে ট্রাইব্যুনাল তাকে সরিয়ে দেন। স্টেট ডিফেন্স নিয়োগ দেন কোর্ট, এবং কোর্টের কাছে যেহেতু এই ইনফরমেশনগুলো এসছে যে আমি যিনি এই মামলার যিনি অ্যাকিউজড তার বিরুদ্ধে আমার পোস্ট ছিল, তা আমারও আজকে কোর্টের সঙ্গে কথা বলে, কারণ কোর্টও আমার সঙ্গে খুব খোলামেলাই কথা বলেছেন, যে তাতে করে আমার মনে হয়েছে যে আমার এখান থেকে প্রত্যাহার করা উচিত এবং সেই কারণে আমি প্রত্যাহার করেছি। এরপর ট্রাইব্যুনাল আদালত অবমাননায় শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ করেন। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছেন। এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামান ট্রাইব্যুনালে হাজির হলেও মামলার প্রস্তুতির কথা বলে সময় নেন। তিনি এ বিষয়ে মত দেবেন 2 জুলাই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। কাল শুরু হচ্ছে HSC এবং সমমানের পরীক্ষা, যা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবার সব কেন্দ্রে পরীক্ষার্থীদের মানতে হবে করোনা সতর্কতা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সারা দেশে এবার অংশ নিচ্ছে 12,51,000-এর বেশি পরীক্ষার্থী। গত বছরের তুলনায় ছাত্রছাত্রী কমেছে প্রায় 82,000। কেন্দ্রে পরীক্ষার্থীদের করোনা সতর্কতার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। পরীক্ষায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। কোভিডের সংখ্যাও বাড়তেছে, মানে এমন না হয় যে এক্সামটা মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে বা অনেক বেশি এক্সাম কোভিড অনেক বেশি ছড়ে গিয়ে স্টুডেন্টদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, এরকম যাতে না হয়। পরীক্ষাগুলো আশা করছি ভালো হবে,
যদি না কোনো অপ্রীতিকর অবস্থা হয়। তাই আশা করছি প্রশাসন থেকেও আমরা সেই সাপোর্টটা পাবো, যাতে আমরা সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারি। ইরান থেকে দেশে ফেরত আসতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 250 বাংলাদেশি, যার মধ্যে 90 জনকে আনা হবে পাকিস্তান স্থল সীমান্ত দিয়ে। তাদের তথ্য ইসলামাবাদের কাছে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরানে থাকা বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে ফেরানোর পরিকল্পনা রয়েছে। শুরুতে নারী, শিশু ও চিকিৎসা নিতে যাওয়া রোগীদের ফেরত আনা হবে। যেসব বাংলাদেশিরা নিবন্ধন করেছেন তাদের সড়কপথে পাকিস্তান সীমান্ত দিয়ে পার করে দেশে ফেরত আনা হবে। পরিস্থিতি বিবেচনায় ইরানের অন্য সীমান্তবর্তী দেশ থেকেও ফিরিয়ে আনার সুযোগ খুঁজবে বাংলাদেশ। মার্কিন হামলায় পুরোপুরি ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু স্থাপনা, তবে কয়েক মাস পেছানো গেছে দেশটির পরমাণু কর্মসূচি। এমন তথ্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার, তবে তা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 22 জুন 125টি বিমান নিয়ে ইরানে মিডনাইট হ্যামার নামে অভিযান চালায় যুক্তরাষ্ট্র, যেখানে B2 বোমারু বিমান থেকে অন্তত 14টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পারমাণবিক স্থাপনায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়েছেন তারা। তার সাথে সুর মেলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতির ঠিক একদিনের মাথায় চাঞ্চল্যকর তথ্য দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। জানায়, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসে সফল হয়নি যুক্তরাষ্ট্র, তবে দেশটির পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দেওয়া গেছে। পারমাণবিক কর্মসূচির মূল উপাদান সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যেই ফের চালু করা সম্ভব। পেন্টাগন বলছে, হামলার আগেই মজুদ ইউরেনিয়াম গোপন কোনো পারমাণবিক স্থাপনায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে ইরান, যা মিলে যাচ্ছে তেহরানের দাবির সাথে। গত রোববার হামলার পরপরই ইরান দাবি করে হামলার শঙ্কায় আগে ভাগেই সরিয়ে ফেলা হয়েছিল মজুদ ইউরেনিয়াম। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে কোনো তেজস্ক্রিয়তার প্রমাণ না মেলায় তেহরানের দাবি অনেকটা সত্য প্রমাণিত হয়। তবে CNN সহ মার্কিন গণমাধ্যমগুলোতে প্রকাশিত পেন্টাগনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে জানান, ইরানে পরিচালিত ঐতিহাসিক ও সফল সামরিক অভিযানের মর্যাদা নষ্ট করার চেষ্টা চলছে। সেই সাথে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংসের দাবি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর দাবি, যুক্তরাষ্ট্রের হামলার পরেও ইরান 60% মাত্রার ইউরেনিয়ামের 400 কেজির মজুদ রক্ষা করতে পেরেছে। ফলে আগামীতে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে এমন সম্ভাবনা জোরালো হচ্ছে। এরই মধ্যে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি দিয়েছেন পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা। ক্ষয়ক্ষতি মূল্যায়নের মাধ্যমে কর্মসূচি পুনরুদ্ধারের কথাও জানায় তেহরান। রাখি জেসমিন, চ্যানেল 24।